নিজের পায়ে নিজেই কি কুড়াল মারল বিএনপি? রুমিন ফারহানার মতো তুখোর নেত্রীকে দলের নমিনেশন দেয়া হলো না। দলের অনেক হেভিওয়েট নেতা ছিটকে পড়লেন মূল লড়াই থেকে। শুরুতে অনেকেই ভেবেছিলেন এটা হয়তো বিএনপির কোনো গভীর চাল, হয়তোবা কৌশলী কোনো গেম প্ল্যান। ধারণা করা হচ্ছিল এই হেভিওয়েটেরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে জিতে আসবেন এবং পরে আবার বীর দর্পে দলে যোগ দেবেন। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মিত্রদের দেখানো যাবে যে আমরা তো জোটের স্বার্থে ছাড় দিয়েছিলাম। কিন্তু ভোটের মাঠের চিত্র এখন সম্পূর্ণ উল্টো কথা বলছে। সেই কথিত কৌশল এখন বুমেরাং হয়ে বিএনপির দিকেই ধেয়ে আসছে। দিনের শেষে দেখা যাচ্ছে বিএনপির সেই বিদ্রোহী প্রার্থীরাই এখন মূল দলের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। আর ধানের শীষের এই ঘর পোড়া আগুনে আলু পুড়িয়ে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদেরই দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। পুরো দেশ জুড়ে নির্বাচনের দামামা বেজে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে দরজায়। রাজনীতির এই জটিল সন্ধিক্ষণে বিএনপির অন্দরমহলে চলছে এক অদ্ভুত অস্থিরতা। যে দলটা দীর্ঘদিন ক্ষমতার বাইরে, যারা রাজপথে এত আন্দোলন করল, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাদের এমন ছন্নছাড়া অবস্থা কেন? বিশেষ করে যাদের উপর ভরসা করে বিএনপি এতদিন রাজনীতি করেছে, সেই বিশ্বস্ত সহচররাই এখন তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। বিএনপির বহিষ্কৃত এবং সাবেক নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ধুম পড়ে গেছে। এটাকে এখন আর শুধু দলীয় বিশৃঙ্খলা বলা যাচ্ছে না, বরং ভোটের মাঠে এটা এক নতুন ও জটিল সমীকরণের জন্ম দিয়েছে। সারা দেশে ৭৮টি আসনে বিএনপির বিদ্রোহীরা এখন বুক চিতিয়ে লড়ছেন। একটু ভাবুন, ৭৮টি আসন, যেখানে প্রতিটি ভোট হীরা জহরতের চেয়েও দামি, সেখানে নিজ দলের নেতারাই ভোট কাটাকাটি করবেন। তবে বিএনপির জন্য আসল ভয়ের কারণ কিন্তু শুধু এই বিদ্রোহীরা নন। আসল ভয়ের কারণ হলো এই সুযোগে জামায়াত ইসলামী কতটা লাভবান হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াত ঠিক এই মুহূর্তটির জন্যই ওত পেতেছিল। তারা এখন বিএনপির ফেলে দেয়া কাঁটা দিয়েই বিএনপিকে বিদ্ধ করার নিখুঁত ছক কষেছে। সহজ কথায়, বিএনপির ভোট ব্যাংক যখন তাদেরই বিদ্রোহীরা ভাগ করে নিচ্ছে, তখন সেই ফাঁক গলে জয়ের বন্দরে পৌঁছে যেতে চাইছে জামায়াত জোট। দর্শক, মূল আলোচনায় ঢোকার আগে ছোট্ট একটি অনুরোধ, রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ এবং অজানা খবর পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন। এবারের নির্বাচনে বিএনপি ২৯২টি আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী দিয়েছে, আর শরিকদের জন্য ছেড়েছে মাত্র ৮টি আসন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিএনপি বেশ শক্ত অবস্থানে, কিন্তু এই ২৯২টি আসনের ভেতরেই লুকিয়ে আছে বিতর্কের বারুদ। তৃণমূলের অভিযোগ, অনেক ক্ষেত্রে যোগ্য ও ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে, যারা বছরের পর বছর জেল জুলুম সহ্য করেছেন, রাজপথে মার খেয়েছেন, নমিনেশন পেপারে তাদের নাম ওঠেনি। উল্টো দেখা গেছে প্রবাসী বা দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে ধানের শীষ। আর ঠিক এখান থেকেই বিস্ফোরণের শুরু। ঝালকাঠি, নাটোর, শেরপুর কিংবা কুমিল্লার মতো জেলাগুলোতে তাকালে দেখা যায় ভয়াবহ চিত্র। কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিদ্রোহীরা এখন অনড়। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হয়ে গেছে, অথচ ব্যালট পেপারে এখনও ৯৮ জন বিদ্রোহী প্রার্থীর নাম ও প্রতীক জ্বলজ্বল করছে। এর মানে হলো, ভোটার যখন ভোট কেন্দ্রে যাবেন, তখন তিনি ধানের শীষের পাশাপাশি একই মতাদর্শের আরও একাধিক বিকল্প প্রার্থীকে সামনে পাবেন। ভোটার বিভ্রান্ত হবেন, ভোট ভাগ হবে। আর এই দ্বিধাভক্তি জামায়াত জোটের জন্য রাজপথের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। জামায়াত ইসলামী এবার তাদের নির্বাচনী কৌশল সাজিয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে। তারা মুখে বলছে তারা কারো দয়া বা পরিস্থিতির উপর নির্ভর করে জিততে চায় না, কিন্তু তলে তলে হিসাবটা একদম ভিন্ন। বিশেষ করে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আসনগুলোতে জামায়াত ঐতিহাসিকভাবে খুব একটা সুবিধাজনক অবস্থানে কখনোই ছিল না। এই অঞ্চলের ৯৪টি আসনের মধ্যে মাত্র ৫ থেকে ৬টিতে তাদের বড় ধরনের জয়ের আশা ছিল। কিন্তু বিএনপির বিদ্রোহীদের ছড়াছড়ি জামায়াতের সেই আশার বেলুনে এখন বাড়তি হাওয়া দিচ্ছে। গণমাধ্যমের তথ্য মতে এই দুই বিভাগের অন্তত ৩৫টি আসনে বিএনপির বিদ্রোহীরা যদি জিততে নাও পারেন, তবুও তারা ধানের শীষের অন্তত ১৫ থেকে ২০% ভোট কেটে নেবেন। এটা প্রায় নিশ্চিত। আর যদি ধানের শীষের ১৫ থেকে ২০% ভোট কমে যায়, তবে জামায়াতের প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে আসবেন। জামায়াত নেতারা এটাকে গণতান্ত্রিক প্রতিযোগিতা বললেও মাঠ পর্যায়ে তাদের কর্মীদের মধ্যে এক ধরনের চাপা উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। তারা মনে করছেন বিএনপির ঘরের ঝগড়া তাদের জন্য কুদরতি সুযোগ নিয়ে এসেছে। এখন প্রশ্ন হলো, বিএনপির অভ্যন্তরের এই বিদ্রোহীর আগুন কেন নেভানো গেল না? দলের হাইকমান্ড কেন ব্যর্থ হলো? তৃণমূলের স্পষ্ট অভিযোগ, পকেট কমিটি। কেন্দ্র থেকে অনেক ক্ষেত্রে পকেট কমিটি এবং
আশীর্বাদ পুষ্টদের মনোনয়ন দেওয়া হয়েছে। দলের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি সুবিধাবাদী অংশ ত্যাগী নেতাদের মূল্যায়ন করেনি। নজরুল ইসলাম খানের মতো হেভিওয়েট নেতারা বিষয়টিকে জনপ্রিয়তার লড়াই বলে হালকা করার চেষ্টা করলেও বাস্তবে জমিন বিএনপির জন্য ক্রমশই পিচ্ছিল হয়ে উঠছে। জামায়াত ঠিক এই জায়গাটিতেই নিজেদের শক্তির সংহতি ঘটাচ্ছে। দেশের পশ্চিমাঞ্চলে জামায়াতের প্রভাব চিরকালই বেশি। রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের 108টি আসনের মধ্যে তারা 101টিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। এই অঞ্চলটি জামায়াতের কাছে তাদের প্রধান দুর্গ হিসেবে পরিচিত। তবে এই দুর্গ আরও বেশি শক্তিশালী হয়েছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে। পরিসংখ্যান বলছে রংপুর বিভাগের 33টা আসনের 4টিতে এবং খুলনার 36টা আসনের 11টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন পুরো দমে সক্রিয়। ফলে যে আসনগুলোতে বিএনপি এবং জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ছিল সেখানে বিএনপি এখন অনেকটা ব্যাকফুটে চলে গেছে। ধানের শীষের ভোট বিদ্রোহী আর মূল প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যাওয়ার অর্থ হলো জামায়াতের জয়ের পথ পরিষ্কার হয়ে যাওয়া। রাজবাড়ী বা বরিশালের মতো জায়গাগুলোতেও জামায়াত এখন বড় ধরনের চমক দেওয়ার অপেক্ষায় রয়েছে। তাদের এই কৌশলী জয়ের স্বপ্ন বিএনপির বিদ্রোহীদের মাধ্যমেই পূর্ণতা পেতে যাচ্ছে। ময়মনসিংহ বিভাগে জামায়াতের কোনো আসন জেতার রেকর্ড না থাকলেও এবার তারা খুব গুরুত্ব দিয়ে মাঠ সাজিয়েছে। শেরপুর 1 এবং ময়মনসিংহ 6 আসনের মতো জায়গাগুলোতে জামায়াতের নিজস্ব একটি শক্তিশালী ভোট ব্যাংক গড়ে উঠেছে। বিশেষ করে শেরপুর 1 আসনের দিকে তাকালে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সরব উপস্থিতি জামায়াত প্রার্থী রাশেদুল ইসলামকে বাড়তি সুবিধা বা মাইলেজ দিচ্ছে। সেখানে বিএনপির মূল প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার জন্য এখন লড়াইটা অস্তিত্ব রক্ষার, কারণ তার নিজ দলেরই সাবেক নেতারা এখন তার প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছেন। জামায়াত এই সুযোগে নিজেদের সুসংহত ভোটারদের ব্যবহার করে জয় ছিনিয়ে আনার স্বপ্নে বিভোর। একই চিত্র দেখা যাচ্ছে ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গাতেও। ঢাকা 14 আসনে বিএনপির কোন্দল এমন পর্যায়ে পৌঁছেছে যে গুম হওয়া পরিবারের প্রতিনিধি সঞ্জিদা ইসলাম তুলির জন্য পথটা সংকুচিত হয়ে পড়েছে। সেখানে জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমানের গ্রহণযোগ্যতা বাড়ছে এবং এই বাড়ার কারণ তার নিজের শক্তি যতটা না তার চেয়ে বেশি হলো বিএনপির 2 প্রার্থীর লড়াই। জামায়াতের শরিক দলগুলোও এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বিএনপির বিদ্রোহীদের উপর ভরসা করছে। এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং এবি পার্টির প্রার্থীরা যেখানে লড়ছেন সেখানেও বিএনপির বিদ্রোহীরা তাদের জন্য ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। মৌলভীবাজার 4 আসনের কথা ধরুন, সেখানে বিএনপির দীর্ঘদিনের জনপ্রিয় নেতা যখন বিদ্রোহী হয়ে দাঁড়ান তখন সরাসরি লাভবান হয় এনসিপি বা জামায়াত জোটের ছোট দলগুলো। হবিগঞ্জ কিংবা ব্রাহ্মণবাড়িয়াতেও একই চিত্র দেখা গেছে। ধানের শীষের একনিষ্ঠ সমর্থকরা যখন দেখেন তাদের প্রিয় নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তখন তারা দ্বিধায় পড়ে যান। এই দ্বিধার ফল হিসেবে মূল প্রার্থীর ভোটের ঝুলি খালি হয় আর সেই ব্যবধানে জামায়াত বা তাদের শরিকরা এগিয়ে যায়। চট্টগ্রামের রাজনীতিতেও একই খেলা। বৃহত্তর চট্টগ্রামের আসনগুলোর মধ্যে 5টি আসনে 12 জন বিদ্রোহী বিএনপি প্রার্থী মূল দলের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। চূড়ান্ত বিচারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের জন্য এমন এক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যা তারা গত 3 দশকে পায়নি। আওয়ামী লীগহীন নির্বাচনে জামায়াত নিজেকে দ্বিতীয় বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় আর তাদের এই উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করছে বিএনপির বিদ্রোহীরা। বিএনপি যদি দ্রুত এই কোন্দল নিরসন করতে না পারে তবে ভোটের দিন শেষে দেখা যাবে জামায়াত কেবল তাদের হারানো আসনগুলোই উদ্ধার করেনি, বরং বিএনপির দুর্গগুলোতেও নিজেদের পতাকা উড়িয়ে দিয়েছে। কাঁটা দিয়ে কাঁটা তোলার যে রাজনীতি জামায়াত শুরু করেছে তার চূড়ান্ত ফল দেখার জন্য এখন শুধু ব্যালট গণনার অপেক্ষা। বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন না দেয়া কি আসলেই কৌশল ছিল নাকি এটি ছিল রাজনৈতিক অপরিণত সিদ্ধান্ত, তা ইতিহাসের পাতায় বড় এক প্রশ্নবোধক চিহ্ন হিসেবেই দেখা যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, বিএনপির এই আত্মঘাতী কোন্দল নিয়ে আপনার মতামত কি? বিদ্রোহীরা কি আসলেই বিএনপিকে ডোবাবে নাকি শেষ মুহূর্তে ভোটাররা ধানের শীষেই আস্থা রাখবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। যাবার আগে মনে করিয়ে দিতে চাই, বস্তুনিষ্ঠ এবং বিশ্লেষণধর্মী খবরের জন্য গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।